শুরু করছি বাংলাদেশ পুলিশের কিছু সুনির্দিষ্ট চাঁদাবাজির খাত। তবে আমি প্রথমে বলে নিই, এই চাঁদাবাজির সাথে হয়তো কিছু সংখ্যক লোক জড়িত নয় এবং অধিকাংশ লোক জড়িত সেটা আমরা গণমাধ্যম কর্মী নানানভাবে জেনে থাকি অথবা আমাদের চোখের সামনেই এই ঘটনাগুলো ঘটে। পুলিশের যে চাঁদাবাজির খাত সেটা ঢাকা এবং ঢাকার বাহিরে দুই একটা খাত এদিক সেদিক হতে পারে, মোটা দাগে প্রত্যেকটা খাত মোটামুটি একই। শুরু করতে চাই প্রথমে ঢাকাতে যে সমস্ত পুলিশের ওসি বাহির থেকে ট্রান্সফার হয়ে আসেন, সেটা ৫-৭ বছর আগে অথবা এক দশকের আগে যেটার রেট ছিল ২৫ লাখ টাকা, সেটা বর্তমানে ১ কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ঢাকার বাইরে থেকে কোনো ওসি যদি ঢাকা শহরের মধ্যে আসতে যায় তাহলে তাকে গুনতে হবে ১ কোটি টাকা। তাহলে যে পুলিশ অফিসার, যে পুলিশের ওসি ঢাকাতে ১ কোটি টাকা দিয়ে ট্রান্সফার হয়ে আসলো, সে তো অবশ্যই তার যে ইনভেস্ট সেটা তো সে তুলবেই, তার তো প্রফিটও করতে হবে, তাই না? তাহলে একজন থানার ওসি কোন কোন খাত থেকে সে চাঁদাবাজি করে এই ইনভেস্ট ১ কোটি টাকা এবং অতিরিক্ত প্রফিট এবং তার যে উপরের অফিসার তাকে কি পরিমাণ টাকা দিতে হবে তার একটি হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি। ধরুন প্রথমেই যেই সুনির্দিষ্ট যে খাত রয়েছে সেটি হলো ঢাকা থেকে আন্তজেলার যে সমস্ত বাসগুলো ছেড়ে যায়, প্রত্যেকটি বাস থেকে প্রতিদিন ৫০০ টাকা করে দিতে হবে পুলিশকে। এটি আপনাকে দিতে হবে, এটি চলে আসছে যুগ যুগ ধরে, এটি আপনাকে দিতে হবে। সময়ের ব্যবধানে হয়তো সেই রেট কিছু কম ছিল, এখন হয়তো সেটি ৫০০ টাকা হয়েছে। দ্বিতীয়ত, এই বাস কাউন্টারগুলো থেকে প্রত্যেক মাসে ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় পুলিশকে। এটি কালেকশন করার জন্য পুলিশের একজন নির্দিষ্ট লোক রয়েছে, সে প্রতি মাসে এসে এই সমস্ত কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে যায়। এই দুইটি খাত হচ্ছে মোটামুটি পার্মানেন্ট। তারপর ঢাকা শহরের যত ফুটপাতে যত দোকান বসে, সেই দোকানগুলো থেকে দৈনিক একটি নির্দিষ্ট হারে টাকা তোলে পুলিশ প্রশাসন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে সমস্ত মাইক্রোবাস প্রবেশ করে, সেই প্রত্যেকটি মাইক্রোবাসেই নির্দিষ্ট একটি সার্জেনের অধীনে থাকে এবং সেখানে একটি টোকেন নাম্বার থাকে, আপনারা জানেন। তো এই মাইক্রোবাসগুলো প্রত্যেক মাসে ২ থেকে ৩,০০০ টাকা করে দিয়ে থাকে সেই সার্জেনকে। ফলে এই মাইক্রোবাসটিকে ঢাকা অথবা ঢাকার আশেপাশে এলাকাতে কোনো সার্জেন ধরবে না, অথবা ধরলেও তাকে ছেড়ে দেওয়া হবে। সেই কন্ডিশনে যে কোনো একজন সার্জেনের আন্ডারে মাসে ২ থেকে ৩,০০০ টাকা তাকে দিতে হয়। এই একই সিস্টেমে ঢাকা থেকে কিছু লোকাল বাস আশেপাশের জেলায় চলাচল করে, সেই লোকাল বাসগুলোকেও ২ থেকে ৩,০০০ টাকা সুনির্দিষ্ট এই পরিমাণে কোনো একটি সার্জেনকে দিয়ে থাকে। ফলে তাকে আর ঢাকার আশেপাশে কোনো সার্জেন তাকে ধরবে না, অথবা ধরলেও সেই পরিচয় দিলে তাকে ছেড়ে দিবে। এগুলো হচ্ছে মোটামুটি সুনির্দিষ্ট চাঁদাবাজির জায়গা। এবং তারপরেও যে সমস্ত যানবাহন এ সমস্ত টোকেন করবে না অথবা কোনো সার্জেনের অধীনে থাকবে না, তাকে কিন্তু রাস্তায় রাস্তায় পুলিশ অথবা সার্জেন ধরার পরে টাকা দিতে হয়। অনেক ক্ষেত্রে আপনার টোকেন থাকার পরেও সার্জেনকে অথবা পুলিশকে টাকা দিতে হয়, কারণ ওই টোকেনটিও একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। ওই এরিয়ার বাহিরে গেলে আবার অন্য সার্জেন ধরবে আপনাকে, সেখানে আপনাকে টাকা গুনতে হবে। সবচেয়ে ভয়াবহ থানায় যে অনৈতিক কাজটি হয়ে থাকে সেটি হলো একজন এসআই রাতে ডিউটি পাওয়ার জন্য ওই থানার ওসিকে ৫ থেকে ৭,০০০ টাকা দিতে হবে বেলা ২টা অথবা ৩টার মধ্যে, তাহলে ওই এসআই রাতে ডিউটি পাবে। আর এই এসআই রাতে এই ৫ থেকে ৭,০০০ টাকা ওসিকে দেওয়ার বিনিময়ে যেই ডিউটি পেয়ে থাকে, সে রাতে বেরিয়ে যায় আরও বেশি টাকা ইনকাম করার জন্য, এবং সেই
ইনকাম যদি 1 লক্ষ টাকাও হয়ে থাকে তাতেও ওসি ভাগ পাবে না, এবং তার কম যদি কোনো সে টাকা ইনকাম করতে নাও পারে তাতেও সেই এসআই সেই 7,000 টাকা অথবা 5,000 টাকা ফেরত দিবে না। তো একজন এসআই রাতে এই বেরিয়ে পড়ে তার অনৈতিক আইন প্রয়োগ করে সাধারণ মানুষের কাছ থেকে এই টাকা ইনকাম করার জন্য। এর একটি ঘটনা একটি রাতে আমার নিজের সাথেই ঘটেছিল, এমন একটি ঘটনা, সেই বর্ণনায় আমি যাচ্ছি না। তো সেই এসআই এই 5 থেকে 7,000 টাকা দিয়ে বেরিয়ে পড়ে সারা রাত চষে বেড়ায় অলিতে গলিতে এখানে সেখানে। যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে থাকে সেই অনৈতিক ঘটনায় কাউকে অ্যারেস্ট করতে পারে, সেখান থেকে ইনকাম আসতে পারে, এবং কোনোভাবেই যদি কোনো অনৈতিক কাজ বা অনৈতিক ঘটনা না ঘটে তাহলে সাধারণ মানুষকে ধরে এনে তাদের কাছ থেকেও আদায় করা হয় টাকা। এরকম ঘটনা অনেক আছে। আমি ব্যক্তিগতভাবেও একদিন এই ঘটনার শিকার হয়েছিলাম তেজগাঁ থানায়। তো একজন থানার ওসি এরকম প্রতি রাতে হয়তো 10 থেকে 12 জন অথবা 7 থেকে 8 জন এসআইকে এই অর্থের বিনিময়ে রাতে ডিউটি দিয়ে থাকে। তাহলে সেখান থেকে একটি বড় পরিমাণ টাকা তার রোজগার হয়। তারপর আছে বিভিন্ন মামলা মোকদ্দমা এবং নানান ঘটনায় আসামির সাথে আরও 5-7 জন সাধারণ মানুষকে ধরে নিয়ে আসা, টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, টাকার বিনিময়ে যাকে গ্রেপ্তার করার অনুমতি নেয় তাকে গ্রেপ্তার করা এবং টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, এসব ঘটনা আসলে থানায় অহরহ সবার সামনে ঘটছে এবং আমরা প্রত্যেকেই জানি। তো একজন থানার যে ওসি থাকে সে প্রত্যেক মাসে যাই অবৈধ ইনকাম করে থাকে তার একটি সুনির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু দিতে হয় তার ঊর্ধ্বতন অফিসারকে। এটি হয়ে থাকে। আমরা হয়তো এইভাবে প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু গণমাধ্যমে কিন্তু এসব চিত্র নানান সময় উঠে এসছে এবং সেগুলো পুলিশ প্রশাসন বরাবরই অস্বীকার করেছে। তো ওসির ঊর্ধ্বতন কর্মকর্তাকে একটি সুনির্দিষ্ট অ্যামাউন্ট যখন দিতে হয় তখন সে তো মানে নিঃসন্দেহভাবে অন্যায়ভাবে ইনকাম তাকে করতে হবে, যেহেতু সে আবার এখানে ওই থানায় আসার জন্য তাকে ইনভেস্ট করতে হয়েছে 1 কোটি টাকা। তো আসলে সেই তার ওসির ঊর্ধ্বতন অফিসার কিন্তু আবার তার ঊর্ধ্বতন অফিসারকে একটি সুনির্দিষ্ট টাকা প্রত্যেক মাসে দিতে হয়। এরকম যে যার অধীনে কাজ করে তাকে তার ঊর্ধ্বতন অফিসারকে সুনির্দিষ্ট একটি টাকা দিতে হয়। এটা এরকম হতে হতে আসলে সেই টাকাটা চলে যায় এক পর্যায়ে আইজি পর্যন্ত। যদি তাই না হয় তাহলে একজন বেনজির কিভাবে এত কোটি এত হাজার কোটি টাকার সম্পদ সে অর্জন করে? আর ওই যে 1 কোটি টাকা দিয়ে যে ঢাকায় ট্রান্সফার হয়ে আসে একজন ওসি, তার অধিকাংশ টাকাটা কিন্তু পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী থাকতে পারে আরও 2-1 জন কর্মকর্তা, সেই 1 কোটি টাকার ভাগ কিন্তু আইজি পর্যন্ত পেয়ে থাকেন। আপনারা এরই মধ্যে দেখেছেন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের আগে কিন্তু অনেক ঊর্ধ্বতন পুলিশ অফিসারের বিরুদ্ধে এই অবৈধ টাকা ইনকাম করার অভিযোগ উঠেছে এবং তার সত্যতা পেয়েছে। এর মধ্যে অনেক অফিসার দেশ ছেড়ে বিদেশ পালিয়েছেন এবং অনেক অফিসার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুদকে মামলা চলছে, তদন্ত চলছে, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তারা অবৈধভাবে অর্থ সম্পদ ইনকাম করেছেন। সেই অফিসাররা কিন্তু এখনও অধিকাংশ জায়গায় বহাল তবিয়তে আছেন এবং তারা চাকরি করছেন। তো এই ঘটনাগুলো কেন বললাম? কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের পরে পুলিশ যেভাবে জনসাধারণের দ্বারা আক্রান্ত হয়েছেন, সাধারণ পুলিশ সদস্যকে যারা ব্যবহার করে এই অর্থ সম্পদের মালিক হয়েছেন, সেই সাধারণ পুলিশরা কিন্তু আজকে পুলিশের অফিসারদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে কাজ করার জন্য ইতিমধ্যে 9টি দাবিও পেশ করেছেন যে
পুলিশ চলবে পুলিশের আইনে, পুলিশ কোনো দলের লেজুর ভিত্তিক, পুলিশ কোনো দলের অধীনস্থ হয়ে অথবা পুলিশ দলীয় কোনো পারপাস সার্ভ করার জন্য, দলীয় কোনো কাজ করার জন্য তৈরি হয়নি। পুলিশ তৈরি হয়েছে জনসাধারণকে সেবা দেওয়ার জন্য। যেই সেবাটুকু তারা এখন করতে চায় সেই প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই আশ্বাস দিচ্ছে জনগণকে। পাশাপাশি যারা গত 15 বছর ধরে যে সমস্ত পুলিশ অফিসার সরকার থেকে নানান সুযোগ সুবিধা নেওয়ার জন্য, সরকার থেকে যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য কিন্তু এসব পুলিশ সদস্যরা ইতিমধ্যে দাবি জানিয়েছে। তো আমি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমি ওনাদের কাছে বিনীত অনুরোধ করব তারা যেন এই পুলিশ প্রশাসনের একেবারে সবাই জানা শোনা জানে এরকম পুলিশের অনৈতিক যে টাকা রোজগার করার যেই রাস্তাগুলো, যেই পন্থাগুলো, সেগুলো যাতে একেবারে নির্মূল করে দেয় এবং একেবারেই যাতে পুলিশ একজন সত্যিকারের পুলিশ হয়ে জনগণের জন্য কাজ করতে পারে এমন একটি ক্ষেত্র সারা বাংলাদেশব্যাপী তৈরি করবেন, যেখানে পুলিশ হবে জনগণের বন্ধু এবং জনগণ মনে করবে যে আমার বিপদের একমাত্র বন্ধু হচ্ছে পুলিশ। সেই প্রত্যাশাই যেন পূরণ হয়, আমি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাইকে খোদা হাফেজ, ভালো থাকবেন।